শালিনীর কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র, রোহিত সবাই মিলে চলে এসেছে শালিনীর কাছে। শালিনীকে দেখে তো ভয় পেয়ে যায় সবাই, কারণ শালিনীর কোনো স্মৃতিশক্তি নেই। শালিনী কিছু পুতুল নিয়ে খেলাধুলা করতে থাকে, আর এসব দেখার পর রোহিত তো নিজেই অবাক হয়ে যায়। ফুলকি তখন ভাবে এটা কি করে সম্ভব, একটা সুস্থ স্বাভাবিক মেয়ে এই রকমভাবে অসুস্থ হয়ে গেল, এটাও বিশ্বাস করতে হবে। আজকাল যে কত কি দেখতে হবে তার ঠিক নেই। এর মধ্যে ডাক্তারবাবু বলে আসলে উনি এখন একটু ভয় পেয়ে যাচ্ছে। এরপর শালিনী বলে, কে আপনারা, আমাদের এখানে এসেছেন কেন, বেরিয়ে যান, আমি একটাও পুতুল দেব না, এগুলো সব আমার পুতুল। এরপর ডাক্তারবাবু বলে, দেখেছেন তো পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে, কি বলবো বলুন, এখন আপনাদের কাছে কিছু বলার মতনও নেই। তবে একটা কথা বলতে পারি, আস্তে আস্তে চিকিৎসা চললে হয়তো উনি ঠিক হলেও হতে পারে। এরপরেই ডাক্তারবাবু এটাও বলে, আপনারা দলে দলে সবাই মিলে না গিয়ে একজন যদি গিয়ে ওর সাথে কথা বলেন তাহলে হয়তো ভালো হতে পারে। এরপরেই রোহিত বলে, ফুলকি যাও তো, গিয়ে কথা বলো। ফুলকি তখন বলে, স্যার আমি যাব, ও তো আমাকে একদমই পছন্দ করতো না। রোহিত বলে, দেখোই না গিয়ে। এরপর ফুলকি আস্তে আস্তে যায় আর বলে, শালিনী ম্যাডাম আপনি কেমন আছেন, আপনি ঠিক আছেন তো? শালিনী তখন পুরোপুরি চুপ করে রয়েছে। এরপর শালিনী রিয়াক্ট করতে শুরু করে আর বলে, আমার পুতুল কাউকে দেব না, আমার পুতুল শুধু আমারই থাকবে, কাউকে দেব না আমার পুতুল। ফুলকি তখন বলে, না না আপনার পুতুল আমার লাগবে না, আমি শুধু এটাই বলছিলাম। এর মধ্যেই ফুলকি খুবই ভেঙে পড়েছে, বুঝতে পারছে না কি করবে। আর একটা কথা বারবার করেই ভাবে, শালিনী ম্যাডামের শেষ পর্যন্ত স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল, কি হবে এবারে মা কালী, এটাই বারবার ভাবে। তার মধ্যেই ফুলকি তখন বলে, এবার কে যাবে স্যার? রোহিত তখন বলে, দিদি একবার তুই গিয়ে ট্রাই করে দেখ। রুদ্র তখন বলে, ছি 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 ছি, শালিনীর কী অবস্থা হয়েছে রে রোহিত, শালিনী যে এত বড় বক্সার, ও তো সব মনে হয় ভুলে গেছে, কি হবে এবারে? লাবু গিয়ে বলে, শালিনী তুমি শুনতে পাচ্ছ আমার কথা? শালিনী বলে, আমার পুতুল কাউকে দেবো না, বলছি তো আমার পুতুল কাউকে দেবো না। শালিনী সেই পুতুল নিয়ে ঝামেলা করতে শুরু করে। এর মধ্যেই রুদ্র ভাবে, উফ কি যে অ্যাক্টিং করছো শালিনী, করে যাও করে যাও। তার মধ্যে দেখা যায় হসপিটালে চলে এসেছে ঈশিতা, আর তমাল বাইরে দাঁড়িয়েছিল অনেকটাই দূরে। ঈশিতা তখন বলে, কোথায় কোথায়, শুনলাম শালিনী নাকি খবর পাওয়া গেছে, কোথায় গেছে, কোথায় ও রয়েছে? তমাল বলে, ও ওই বেডেই রয়েছে, ওর ঘরেই আছে। তখনই ঈশিতা বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি যাওনি কেন? তমাল বলে, সবাই গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি, কেন অসুবিধার কি কিছু হয়েছে? ঈশিতা তখন বলে, না অসুবিধার কিছু হয়নি। কি হয়েছে? আচ্ছা শালিনী ঠিক আছে তো? তমাল তখন বলে, তুমি নিজে গিয়ে দেখে এসো, আমি এখানে অপেক্ষা করছি। এর মধ্যে ঈশিতা চলে এসেছে, আর তার মধ্যে ঈশিতা মনে মনে ভাবতে থাকে, এইবারেই ফুলকিকে চেপে ধরতে হবে। ঈশিতা বলে, ফুলকি দিলে তো, আমাদের মেয়েটাকে এভাবে খারাপ করে দিলে তো? শালিনী কত ভালো বক্সার ছিল, ও মনে হয় সব কিছুই ভুলে গেছে, ওর জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে। ফুলকি তখন বলে, আচ্ছা ওর জীবন থেকে হারিয়ে গেলে আমি কি সেখানে কোনোভাবে দায়ী? আমার তো মনে হয় না, তুমি শুধু শুধু আমার সাথে এভাবে ব্যবহার করছো চিংড়ি দিদি। ঈশিতা তখন বলে, আমি কোনো কিছু ভুল করিনি, যা করেছি সেটা একদম ঠিকই করেছি। মনে মনে ফুলকি একটা কথাই ভাবতে থাকে, শালিনী ম্যাডামের তাহলে এবারে কি হবে? এরপর রোহিত গিয়ে বলে, তোমার পুতুল আমি কেড়ে নেব না, আমি তোমার সাথে একটু গল্প করতে এসেছি, তুমি আমাদের বাড়ি যাবে? তখনই শালিনী বলে, যাবো? তুমি তুমি কে হও? রোহিত তখন বলে, আমি আমি তোমার বন্ধু। শালিনী বলে, তাই তুমি আমার বন্ধু, তাহলে তো খুব ভালোই হয়েছে, খুব ভালো হবে। তার মধ্যেই রোহিত ভাবতে থাকে, এই শালিনীকে আমি চিনতেই পারছি না, এই শালিনী আমার কাছে কতই না অচেনা অজানা, কি করব আমি এখন, কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যেই রুদ্র বলে, দেখ ভাই, ওকে তো এইভাবে ফেলে রাখা যাবে না, কি করব বলতো? রোহিত তখন বলে, ওকে আমাদের বাড়ি নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফুলকি তো অনেক আগেই ঘর থেকে বেরিয়ে গেছে। ফুলকি খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর ফুলকি মা কালীর সামনে প্রার্থনা করতে থাকে। হসপিটালে একটা মা কালীর ছবি টাঙানো ছিল, সেই ছবিটা দেখার পরে বারবার করে ফুলকি কাঁদতে থাকে আর বলে, মা গো, এমনটা হওয়ার কথা তো ছিল না মা, তাহলে কেন এমনটা হলো? শালিনী ম্যাডামকে আমি পছন্দ করতাম না ঠিকই, কিন্তু আমি কখনোই চাইনি শালিনী ম্যাডামের কোনো ক্ষতি হোক, আজও সেটাই চাইতাম, কখনো চাইনি আর কখনো চাইবও না। আজ আমি শালিনী ম্যাডামের এই অবস্থা দেখে খুবই খুবই কষ্ট পাচ্ছি। এরপরে রোহিত এসে বলে, কি ব্যাপার ফুলকি, কি ভাবছো, সব ঠিক আছে তো? ফুলকি তখন বলে, সব ঠিক আছে স্যার। রোহিত বলে, শোনো না, শালিনীর তো এই অবস্থা, ভাবছি ওকে নিয়ে বাড়িতে যাব, তুমি কি অনুমতি দেবে? তখনই ফুলকি বলে, কেন দেবো না,
শালিনী ম্যাডামের এই অবস্থা, শালিনী ম্যাডাম যদি যেতে চায় তাহলে যাবে, আমার কোনো অসুবিধা নেই। এরপর রোহিত বলে, জানতাম তুমি এরকমটাই বলবে, ঠিক আছে আমি ওকে এক্ষুনি রেডি হয়ে নিতে বলছি। তমাল তখন বলে, ফুলকি কেন বললে? কলকাতায় অনেক বড় বড় হসপিটাল নার্সিংহোম ছিল, সেখানে চিকিৎসা হতো, বেটার হতো, এখানে কেন আনতে বললে বলো তো? এরপর ফুলকি ভাবে, উফ ভগবান, এতটা দোটানা লাগছে না, কি বলবো আর। মনে হচ্ছে সব কিছু কেমন যেন শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত না। পারমিতা ফুলকির কষ্টটা বুঝতে পারে আর বলে, ফুলকি কষ্ট পেও না, একদিন ভগবান তোমার মনোকামনা পূরণ করবে, দেখো তুমি একটু শক্ত হও। ফুলকি তখন বলে, আমি ঠিক আছি দিদি, আমার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু পারমিতা বুঝতে পারে ফুলকির কষ্ট হচ্ছে, আর কষ্ট হওয়াটাই স্বাভাবিক। ফুলকি ভেবেছিল শালিনী চলে যাচ্ছে, তার মানে রোহিতের জীবনটা একাই থাকবে, রোহিতের জীবনে শুধু ফুলকি থাকবে, কিন্তু না, শালিনী আবার নতুন করে একটা রোগ নিয়ে এসেছে, আর তার জন্য স্যারও এখন উন্মাদ হয়ে গেছে। ফুলকি ভালো মতনই বুঝতে পারছে সবটা। এর মধ্যেই ডাক্তারবাবু বলে, ওনাকে নিয়ে গেলে কিন্তু একটু যত্নে রাখতে হবে, এই যেমন ধরুন ওনাকে টাইমের মধ্যে ওষুধ দিতে হবে, খাবার দিতে হবে, এই কাজগুলো দয়া করে করতেই হবে। তখনই রোহিত বলে, সব হয়ে যাবে, আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ আছে, কেউ না কেউ করেই দেবে, অসুবিধার কিছু হবে না। তখন ডাক্তারবাবু বলে, তাহলে তো খুব ভালোই। কিন্তু ফুলকি ভেঙে পড়ছে। রুদ্র মনে মনে বলে, কি ভেবেছিলে ফুলকি দাস, রোহিতের সাথে ভালো করে সুখে সংসার করবে? সেটা যে আমি কখনোই হতে দিতে পারতাম না, তাই তো এই ব্যবস্থাটা করেছি। এবারে আঙুলটা দেখিয়ে নাচালে নাচবে, আর না নাচালে নাচবে না, সব কন্ট্রোলটাই রয়েছে আমার ওপরে। ফুলকি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কি সেই গন্ডগোল সেটা ধরতে পারছে না। পারমিতা ফুলকিকে সামলাতে থাকে আর বলে, একদিন সব ঠিক হয়ে যাবে, এই শালিনী কোনোভাবে ভাইয়ের জীবনে আর আসবে না ফুলকি, ভাইয়ের জীবনে শুধু তুমি আছো আর তুমিই থাকবে, কথাটা মাথায় রেখে দিও। কিন্তু ফুলকির তো ভয় করছে, ফুলকি কাউকেই বলে বোঝাতে পারছে না তার মনের মধ্যে ঠিক কী চলছে।